শরীর ছোঁয়া যদি ভালোবাসা হয় তাহলে ভালোবাসার অভাব হবে না মিস্টার চৌধুরী। মন ছুঁতে পারাকে ভালোবাসা বলে, যা চৌধুরী বাড়ির কেউ পারে না। চৌধুরী বাড়ির পুরুষ মানুষ শুধু শরীর ছুঁয়ে ভালোবাসতে পারে, মন বলতে কিছু আছে সেটা তারা জানে না। ভরা আসরে এমন কথার জন্য প্রস্তুত ছিল না কেউ। প্রায় 15-20 জন মিলে একটা ট্যুর করা হয়েছে। সেখানে চৌধুরী পরিবারের সকলেই রয়েছে, সাথে রয়েছে রাহুল চৌধুরীর ফ্রেন্ড সার্কেল ও তার চাচাতো বোন ফিহার ফ্রেন্ড সার্কেল। মাইক হাতে রাহুল যখন ভালোবাসা নিয়ে কথা বলছিল, তখন মাঝখান থেকে হুমায়রা নামের একটা মেয়ে কথাটা বলে ওঠে। এতে চৌধুরী পরিবারের সবাই অপমানিত বোধ করে। রাহুল সবার মুখের দিকে তাকিয়ে হুমায়রার উদ্দেশ্যে বলে, আচ্ছা বুঝলাম, শরীর ছোঁয়াকে ভালোবাসা বলে না, মন ছোঁয়াকে ভালোবাসা বলে, আর এটা তো সবাই জানে। কিন্তু এখানে চৌধুরী বাড়ির কথা কেন আসলো? ডিরেক্ট চৌধুরী পরিবারকে অপমান করা হচ্ছে তোমার কথা দ্বারা। কেন অপমান করাকে কি আপনি অন্য নাম দিতে চাচ্ছেন মিস্টার চৌধুরী? আমি তো সবার সামনে আপনার পরিবারকে অপমান করলাম। আপনার পরিবারের সবাই শরীর ছোঁয়াকে ভালোবাসা বলে দাবি করে। হুমায়রার কথা শুনে রোজিনা চৌধুরী রাগী কণ্ঠে শুধায়, চৌধুরী বাড়ির কোন মানুষ তোর পাকা ধানে মই দিছে মনা যে আমার বাড়ির দুর্নাম করছিস তুই? শুনে রাখ বাসা, আমার বাড়ি কারো অপমান করলে আমি কি সহ্য করবো না। ফিয়া, আমি তোরে কইছি না তোর এই বন্ধুকে আমার ভালো লাগে না? তাও ওরে কেন এখানে আনছিস? আমার বারণ শুনতে ভালো লাগে না? বাড়ির বড় কর্ত্রী বলে ধরা হয় রোজিনা চৌধুরীকে। যখন রাহুল চৌধুরী দাদাজান মারা যায়, তখন থেকে রোজিনা চৌধুরী বাড়ির সকলের কাছেই কর্ত্রী। ওনার কথার বিরুদ্ধে কেউ কথা বলতে পারেন না। আর উনি ফিহাকে বারবার বলেছিলেন যাতে হুমায়রাকে অনুষ্ঠানে নিয়ে না আসা হয়, কিন্তু ফিহা ওনাকে তোয়াক্কা না করে হুমায়রাকে নিয়ে আসে। এতে কিছুটা রেগে আছেন তিনি, কিন্তু বুঝতে দেননি এতক্ষণ থেকে। কিন্তু হঠাৎ করে হুমায়রার বলা কথাটায় রেগে যায় তিনি। রোজিনার বলা কথার প্রেক্ষিতে হুমায়রা বলে ওঠে, এভাবে মুখের ওপর মুখ চালিয়ে সবার মুখ বন্ধ করে এসছেন মিসেস চৌধুরী। আপনি তো সেই যুবক কাল থেকে সবার মুখ বন্ধ করেছেন, সত্যি কথা চাপা দিয়েছেন। কিন্তু আমার মুখ বন্ধ করা কি এত সহজ? এই মাইয়া চুপ কর কইতাছি, আমার মুখে মুখে তর্ক করবে না কিন্তু কইলাম। শুনে রাখ, এমনি এমনি চৌধুরী বাড়ির কর্ত্রী হই নাই আমি, বুদ্ধি দিয়া সংসার সামলাইছি। এখন তোর মতো পুচকে মেয়ের কথায় দমে যাবো নাকি আমি? বুড়ি হয়েছেন, দুদিন পর মরে গেলে কবরে ঘাস উঠবে, তবুও সোজা হবেন না আপনি। আর মরবেন বা কি করে? শয়তান মানুষ সহজে মরে না, শয়তানও তাদের ভয় পায়। হুমায়রার কথায় সবাই তার দিকে চোখ বড় বড় করে তাকায়। রাহুল রাগে চিৎকার করে বলে, হুমায়রা, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় শিখো নাই? ভদ্রভাবে কথা বলো। তুমি আমার বোনের ফেল্ট বলে চুপ আছি, নয়তো ঘাট ধাক্কা দিয়ে বাড়ি পাঠিয়ে দিতাম। মিস্টার রাহুল চৌধুরী, আপনাকে আমি ভয় পাই না, না আপনার পরিবারের কাউকে। সত্যি কথা বলতে না চাইলেও মুখ থেকে আপনা আপনি বের হয়ে যায় আমার। আমি মিথ্যা বলতে শিখি নাই। এই মাইয়াকে দেখ, দেখি আগেই কইছিলাম হেই ভালা না। দেখছিস তোরা আমি হাসা কথা কইছিলাম? দেখ জন্ম ঠিক আছে না নাই। ভালো মাইয়ার মুখে এমন কথা থাকতে পারে না। আমার নাতি নাতনিদের থেকে শিখতে হবে হেরে। রোজিনা চৌধুরী রাগী কণ্ঠে তেড়ে এসে কথাটা বলে। হুমায়রা নিজেও রেগে যায়। তার জন্ম পরিচয় নিয়ে কথা তুলেছে মহিলাটা। হুমায়রা উচ্চ গলায় বলে, ওই বুড়ি, কথা কম বলবেন বলে দিলাম। শয়তানি করেই তো যুবক বয়স পার করেছেন, এখনো সেসব ছাড়তে পারেন নাই। আল্লাহ আল্লাহ করতে হচ্ছে আপনাকে। কয়েকদিন পর মরবেন কিনা ঠিক নাই, তবুও কথা বন্ধ হয়নি। দেখ রাহুল দেখ, এই মাইয়ার কথা হন। হে আমাকে কি বলছে? তোরা সবাই চুপ আছিস কেন? এই মাইয়াকে বের করে দে। ওই সেমরি, এখনো আসিস কোন লজ্জায়? যা হেন থেকে, কোন মায়ের জন্মা? আমার মায়ের নামে কিছু বলবেন না, নয়তো খুন করব আপনাকে। আপনার বাড়ির পোলাদের সামলায় রাখেন। সব ছেড়ে দেওয়া কুত্তার মতো মায়ের পিছে দৌড়ায়া জায়গা। হ্যাঁ, সবাই এবার কানা ঘোষা শুরু করে দেয়। রাহুল রেগে সবার সামনেই হুমায়রার গালে একটা চড় বসিয়ে দেয়। সবার কথা বলা বন্ধ হয়ে যায়। রাহুল হুমায়রাকে ধমক দিয়ে বলে, এই মেয়ে খুব বার বেড়েছ না? বড়দের সাথে ভালো ব্যবহার শিখো নাই? আর দাদি, তুমি কি শুরু করেছো বলো তো? বাচ্চাদের মতো শুরু করেছো। আর ফিহা, তোর বান্ধবীকে বলবি আমাদের বাড়িতে এসে এমন কথা না বলতে। শালা, তোরা জাত একই, কেউ একটা ভালো না। সেই শুরু থেকে চড় দিয়ে সবাইকে থামানোর রীতি অনুযায়ী আজও তাই হয়। আমাকেও চড় দিয়ে থামানোর চেষ্টা। অসহ্য।
আচ্ছা বলো, আমাদের বাড়ির সবাইকে ঘৃণা কেন করো? কেন মনে হলো আমার দাদি সবাইকে চুপ করিয়ে রাখে? তোমাকে কি কিছু বলেছে? এর আগে তো কখনো এমন কথা বলে নাই কেউ। সবাই যে আমার মতো সাহসী মেয়ে না, ভয়ে মুখ লুকিয়ে রাখে। তবে মিস্টার রাহুল চৌধুরী, আপনি যে আমাকে চড় মারলেন, এর জবাব আমি দিব। শুধু এর না, যত অন্যায় করেছে আপনার পরিবার সবকিছুর জবাব একে একে দিব। ধ্বংস করব আপনার পরিবার। হুমায়রা সেখানে আর না দাঁড়িয়ে নিজের ব্যাগপত্র নিয়ে চলে যায় রাস্তার দিকে। ফিহা বুঝতে পেরে ওর পিছু নেয়। হুমায়রার ওড়নায় টান পড়ায় দাঁড়িয়ে যায়। ফিহা তাকে আটকানোর চেষ্টা করেছে ভেবে কিছুটা বিরক্তি নিয়ে বলে, দেখ ফিহু, তোকেও সহ্য হয় না আমার। তুই আমার সেই ছোটবেলার ফ্রেন্ড দেখে সম্পর্ক রেখেছি, নয়তো তোর সাথেও কথা বলতাম না। ক্লাস 1 থেকেই তুই আমার ফ্রেন্ড, তাই ভালো ব্যবহার করি। আজ তোকেও বলছি, আমি তোর পরিবারকে ঘৃণা করি। অজাত পরিবার, সাথে খারাপ বাবার সন্তান তুই। গালে আরেকটা চড় পড়লে ভাষা ঠিক হয়ে যাবে। আমার চাচ্চু ভালো না খারাপ সেটা আমরা বুঝবো, তোমাকে সেটা ভাবতে হবে না। ঢং ধরে ব্যাগপত্র নিয়ে চলে এসেছো, কি ভাবছো সবাই তোমার কাছে এসে সরি বলবে? হুমায়রা পিছু ফিরে তাকায়। রাহুলের হাতে এখনো তার ওড়না দেখে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে। রাগে রাহুলের গালে 2টা চড় বসিয়ে দেয়। ফিহা তখন সেখানে আসছিল। ভাইকে চড় খেতে দেখে একটা ঢোক গিলে দৌড়ে আসে। আর রাহুল হা হয়ে হুমায়রার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে মারলো কেন। হুমায়রা রাহুলের হাত থেকে ওড়না ছাড়িয়ে নিয়ে দাঁতে দাঁত চেপে বলে, কিছুক্ষণ আগে বলেছিলাম আপনার দাদিকে বাড়ির পুরুষদের সামলায় রাখতে। কেন বলেছিলাম বুঝতে পারলেন কিছু? কোন সাহসে ওড়নায় হাত দিয়েছেন আপনি? হ্যাঁ, নির্লজ্জ বেয়াদ্দব ছেলে, সম্মান কি জিনিস শিখে নিয়েন। আপনার বা আপনাদের কারোর সরি আমি চাই না। আমি তোমাকে থামানোর জন্য ওড়না ধরেছিলাম আর তুমি ভুল বুঝেছ। তোমার সাথে খারাপ কিছু করার ইচ্ছে আমার ছিল না। ফিহা, অনন্ত জানে আমি কেমন ছেলে। হ্যাঁ হুমু, তুই ভাইয়াকে ভুল বুঝেছিস। ভাইয়া খারাপ উদ্দেশ্যে ওনা টান দেয়নি। তুই চলে যাচ্ছিস, সেই কারণে হয়তো ধরতে গিয়েছিল। তুই অযথা ভাইয়াকে চড় দিলি রাস্তার মাঝে। ভাইয়ের হয়ে চামচামি করতে আসবি না ফিহা, এসব আমার পছন্দ না, একদম বলে রাখলাম। যে কারণেই হোক, কোন সাহসে ওড়নায় হাত দিবে? হ্যাঁ, ম্যানারনেস বলতে কিছু নেই নাকি? আচ্ছা সরি ফিহা, সবাই অপেক্ষা করছে। পাহাড়ের দিকে ঘুরতে যাব, তাড়াতাড়ি আয়। দুপুর হয়ে আসছে, খাওয়া দাওয়া করতে হবে আবার। আর তোর বান্ধবীকে বলে দিস ওড়না কেন। আমি চাইলে মেয়েদের শরীর ছুঁতে পারবো, কিন্তু ছুঁয়ে দেখি না। রাহুল কথাটা বলে রেগে সেখান থেকে চলে যায়। ফিহা অসহায় চোখে হুমায়রার দিকে তাকায়। তাতে হুমায়রা বিরক্ত হয়ে বলে, ওই রাহুলের চামচা একদম চামচামি করবি না বলে দিলাম। নিজের মতো আছিস থাক, চামচামি করলে খুন করবো তোকে। কিছু বললে বল, নয়তো ফুট এখান থেকে। জান, লক্ষ্মী, কলিজা, ফুসফুস, কিডনি ইত্যাদি প্লিজ যাস না এখান থেকে। তুই আর আমি ছবি তুলে বের করে নেব, জানিস তো। আর আহাদের সাথে একা একা কথা বলবো কিভাবে? তুই থাক প্লিজ। দেখ, ওই মরা বুড়ি মানে তোর দাদি কথা শুনে বা তোর ভাইয়ের কথা শুনে আমি বাসায় যাচ্ছি না। আমার শখ নাই তোদের পরিবারের সাথে থাকার। তোর জোরে এসছিলাম, কিন্তু সরি, আমি আর থাকতে পারবো না। থাক না প্লিজ, আমি কিন্তু কান্না করে দিব। তুই কেন দাদিকে রাগাতে গেলি? দাদি কেমন সেটা তুই জানিস। এত গার্ডদের সামনে তোর এমন কথা বলায় সবাই রেগে গেছিল। এমপির বাচ্চা, চুপ যা। তোরা বড় লোক, গার্ড নিয়ে ঘোর, আমার সমস্যা নাই। আর হ্যাঁ, আমার কথা শুনে সবাই রাগ করে নাই। 2জন লোক ঠিকই খুশি হয়েছিল। কে সেটা খুঁজে বের করিস, তাহলে বুঝবি আমি সত্যি বলেছি নাকি মিথ্যা। তার মানে তুই বলতে চাইছিস তুই সত্যি বলেছিস? তুই বুঝতে পারছিস তুই কি বলেছিস? তোর কথার হিসেবে আমাদের পরিবারের ছেলে, বাবা, ফুফাতো ভাই, বড় বাবা, রাহুল ভাইয়া ওরা খারাপ? আমার দেখা একজন পুরুষ ভালো, সেটা তোর বড় চাচ্চু। আমার চোখে বাকিরা খারাপ, তার চেয়ে বেশি খারাপ তোর দাদি। টাটা, আমি বাসায় গেলাম। আমি সব সহ্য করব, কিন্তু বাবার নামে খারাপ কথা সহ্য করব না হুমু। আজ তুই লিমিট ক্রস করেছিস। এরপর তোর সাথে আমার আর তোর সাথে সম্পর্ক রাখা সম্ভব না, তাই তো? নো সমস্যা বেব, আমি একাই জীবন চালাতে পারি। গুড বাই। হুমায়রা একটা বাস ধরে সেখান থেকে চলে যায়। আসার সময় ফিহাদের নিজস্ব গাড়িতে এসেছিল, তবে বাসে উঠতে তার সমস্যা হয় না, শুধু জানালার সাইডে সিট পেলেই চলবে তার। এদিকে ফিহা রেগে রাহুলের কাছে যায়। রাহুল ফিহার মাথায় হাত বুলিয়ে পেছনে তাকায়। হুমায়রাকে না দেখতে পেয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। ফিহা কান্না করতে করতে বলে,
হুমু আমাদের পরিবারের সবাইকে এতটা খারাপ কেন ভাবে ভাইয়া? আজকে পাপ্পাকে খারাপ বলেছে। আমার পাপ্পার মতো ভালো মানুষ আছে নাকি বলো? হুমুর সাথে ব্রেকআপ করেছে আজকে। এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না। আল্লাহ দেখে দেখে আমার মনে এই মেয়েটার জন্য জায়গায় রেখেছিল। এর জন্য কতজনের সাথে আমি যুদ্ধ করব। রাহুল মনে মনে কথাটা বলে ফিহার দিকে তাকিয়ে বলে, আচ্ছা বাবা, কাঁদিস না, চল আহাদের সাথে কথা বললে মন ভালো হয়ে যাবে তোর। ফিহা লজ্জায় সেখান থেকে কেটে পড়ে। বড় ভাইয়ের মুখে এমন কথা শুনতে খারাপ লাগবে, সেটাই স্বাভাবিক। পরিচয় পর্ব। রোজিনার 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে আবির চৌধুরী, তার বউ মালিহা চৌধুরী, তাদের একমাত্র ছেলে রাহুল চৌধুরী। নিজেদের বিজনেস রয়েছে, সাথে ছোট চাচার সাথে রাহুল রাজনীতি করে। রোজিনার মেজ মেয়ে আলিশা চৌধুরী, স্বামী চেয়ারম্যান, তাদের একমাত্র ছেলে সাদিক শিকদার। আবির চৌধুরীর অফিসে কাজ করে। রোজিনার ছোট ছেলে রায়হান চৌধুরী, বড় মেয়ে ফিহা চৌধুরী, ছোট ছেলে মিনাল চৌধুরী। রায়হান চৌধুরীর ওয়াইফ হামিদা। রায়হান চৌধুরী এমপি পদে রয়েছেন। হুমায়রা বাড়িতে সে প্রথমে মায়ের রুমে যায়। মা ছাড়া সে কিছুই বোঝে না। মা তার কাছে সব, পৃথিবীর সব সুখ মায়ের কাছে পায় সে। তিনি মেয়ের মুখ দেখে বুঝতে পারেন কিছু একটা হয়েছে, তাই কোনো ভনিতা ছাড়া জিজ্ঞেস করেন কি হয়েছে। কি হয়েছে? চৌধুরী পরিবারের সাথে আজ সেই ঝগড়া হয়েছে আম্মু। হঠাৎ ঝগড়া কি নিয়ে? ভালোবাসা কথাটা নিয়ে তুমি বলো, ওদের পরিবারের কোন মানুষ ভালোবাসার মর্যাদা রাখছে? অসহ্য, এসব নিয়ে অনেক ঝগড়া করেছি আজ আমি। এটা তুই ঠিক করিসনি মা। এত বড় পরিবারের মানুষ, তারা যদি তোর কোনো ক্ষতি করে তাহলে আমি মরে যাব মা। তুই ছাড়া আমার আর কে আছে বল? তাই লক্ষ্মী মা আমার, এমপি মানুষের সাথে ঝামেলা করিস না। আম্মু প্লিজ, আমরা গরিব, সে কারণে চুপচাপ থাকবো নাকি? কোনো কিছু ভুলে যাইনি আমি, সব কিছুর প্রতিশোধ নিব আমি আম্মু। তুমি শুধু দেখে যাও আমি কি কি করি, ধ্বংস করে দিব সব। একটা চড় দিব, চুপচাপ ঘুমা। খাওয়া হয়েছে, এখন ঘুমাতো। আমাদের তো টাকা নেই, সে কারণে কোথাও তোকে ঘুরতে নিয়ে যেতে পারি না। আর তুই যে একটু গেলি তাও ফিরে আসলি, ফ্রিতে নিয়ে গেল, সেটা হজম হয়নি তাই না? আমি ফ্রি খাওয়া খাই না আম্মু। আজকাল তুমিও কথা দিয়ে চুপ করিয়ে রাখা শিখেছো, আর এসব আমার ভালো লাগছে না। দেখো কোন দিন মরে যাব, কাল চট্টগ্রাম ফিরে যাব, ইউনিভার্সিটি ক্লাস আছে। রাগ করে থাকিস না আমার ওপর মা, আমি তোর খারাপ চাই না। এমপি মানুষ ওনারা। ফিহার চাচা আবার বিজনেস করে, তাদের সাথে আমাদের যায় নাকি? রাত হয়েছে, নিজের রুমে যাও। আমার এসব আর ভালো লাগছে না। গরিবের ঘরে জন্ম নেয়া এই এক বিপদ। শান্তি মতো মন খুলে কথা বলতে পারি না। ধানের খেতে গিয়ে ধান চাষ করা আমাদের কাজ। মার দিব কিন্তু। তোর থেকে ধানের কাজ করে নিয়েছি নাকি? যা তো ঘুমা, তোর সাথে কথা বললেই ঝামেলা। মায়ের কথা শুনে হুমায়রা মুখ বাঁকিয়ে গায়ে মাথায় লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়ে। ফেব্রুয়ারি মাস, ঠান্ডায় মরে যাচ্ছে হুমায়রা। লেপ মুড়ি দিয়ে উপর হয়ে শুয়ে পড়ে। মন খারাপের মাঝে হঠাৎ কান্না করে দেয়। কাঁদতে কাঁদতে নিজের সাথে কথা বলতে থাকে। বাবা তুমি কেন এমন হলে? তোমার জন্য আমার আর আম্মুর জীবন একটা নরকের মতো কাটছে। তুমি কোথায় আর আমরা কোথায়? তুমি মরে গেছো বাবা, মরে গেছো। গ্রামে থাকি বলে আমার কোনো ভালো ফ্রেন্ড নেই জানো? ছোটবেলায় যখন চট্টগ্রাম ছিলাম তখন একজন এমপির মেয়ের সাথে ফ্রেন্ডশিপ হয়েছিল। আমি ষষ্ঠ শ্রেণীতে ওঠার পর থেকেই হোস্টেলে থাকি। হোস্টেলের সবাই আমার সাথে খারাপ ব্যবহার করে জানো বাবা। যখন আমি বলি আমার বাবা মারা গিয়েছে, মা গ্রামের একটা স্কুলে চাকরি করে, এসব শুনে তারা হাসে। তারা সবাই কত বড় লোকের মেয়ে, আর আমাকে সবাই খ্যাত বলে অপমান করে। গ্রামের মেয়ে হলেই কি তারা খারাপ হয় বাবা? ও বাবা, তোমাকে আমি ঘৃণা করি। হেট ইউ বাবা, আই হেট ইউ। হুমায়রা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। 2 দিন পর আজ হোস্টেলে ফিরে এসেছে। কাল থেকে আবারও নিয়মিত ক্লাস করতে হবে। পড়াশোনায় ভালো দেখে চট্টগ্রাম ভার্সিটিতে ইংরেজি নিয়ে পড়াশোনা করার চান্স পেয়েছে সে। ছোটবেলা থেকে চট্টগ্রামে তার বড় হওয়া। পরের দিন সকালে খাওয়া দাওয়া করে ফোনটা হাতে নেয়। ফিহাকে ফোন দিতে গিয়ে থেমে যায়। সেদিনে ঝগড়ার কথা মনে হয় তার। গরু হাদারাম, চোখে দেখেন না? বড় লোকের ছেলে বলে গায়ের ওপর দিয়ে গাড়ি চালাতে হবে নাকি? হ্যাঁ, দেখে শুনে গাড়ি চালাতে কোথায় বাধে আপনার? হ্যাঁ, অসভ্য ছেলে। রাস্তা আপনার বাপের নাকি যে যেভাবে মন চায় সেভাবে গাড়ি চালাবেন? হ্যাঁ, সকালবেলা মেজাজ খারাপ করে দিল আমার। মেস থেকে বের হয়ে রাস্তা ধরে ভার্সিটিতে যাচ্ছিল হুমায়রা। হঠাৎ করেই একটা গাড়ি এসে ধাক্কা দিয়ে দেয়। রেগে ধমক দিয়ে কথাগুলো বলে সে। হুমায়রার গালি শুনে গাড়ি থেকে রাহুল নেমে আসে।
হুমায়রাকে দেখে বিরক্তি মাখা কণ্ঠে বলে, আমি না হয় কানা, তাই বলে তুমিও কানা নাকি? আমি না হয় রাস্তা দেখতে পারি নাই, তো তুমি রাস্তার মাঝখানে কি করছিলে? গাড়ি আসছে দেখে সরে যেতে পারো নাই? কানির মতো রাস্তার মাঝখানে কি করছিলে? ও তাই তো বলি, চট্টগ্রামে তো একটাই পাগল, হনুমান, গরু, ছাগল, কুত্তা, হাতি, বিড়াল, সেটা রাহুল চৌধুরী। উনি ছাড়া কানা কেউ নেই। তাহলে আমাকে ধাক্কা দেবে কে? কিছুক্ষণের জন্য তো ভুলে গিয়েছিলাম আপনার কথা। জাস্ট শ্যাট আপ। এসব কি ভাষা? হ্যাঁ, আসলেই মানুষ বলে গ্রামের মেয়েদের ভাষা শুনে বোঝা যায় তারা গ্রাম থেকে উঠে আসা কেউ। শহরের মেয়েরা এমন ভাষা ব্যবহার করবে না কখনো। একটা সরি বলে চলে যেত এতক্ষণে। আর তুমি? আমি কি? হ্যাঁ, আমি সঠিক কথা বলেছি, সে কারণে গায়ে ফোসকা পড়েছে, তাই না? শুনুন, আমি সঠিকভাবে হাঁটি, আমি কানি না। গাড়ি একদম রাস্তার কিনারায় আপনি নিয়ে এসছেন। শোনো মেয়ে, গাড়ি এখানে রেখেছিলাম 2 মিনিটের জন্য, আর ড্রাইভার গাড়ি যখন চালু করে তখন তুমি সামনে এসে পড়ো, সে কারণে হুট করে ধাক্কা লেগে যায়। এতে কারো দোষ নাই, ওকে? কারো দোষ নেই সেটা যেন হুমায়রার বিশ্বাস হচ্ছে না। রাহুলের চোখের দিকে তাকিয়ে বলে, এটা পার্কিং এরিয়াতে পড়ে নাকি? বড়লোক দেখে যেখানে মন চায় সেখানে গাড়ি পার্কিং করবেন কি? হ্যাঁ, যত সবাই যারা পোলা, এসব পৃথিবীর আসে শুধু মেয়েদের গায়ে পড়ে ঝগড়া করতে। গ্রামের প্রচলিত কথায় আছে, অন্ন ধ্বংস করতে এসছে অন্য, সেই তো আপনি অন্ন ধ্বংস করছেন বেঁচে থেকে। আজব তো। ড্রাইভার, গাড়ি নিয়ে যাও, এখানে যত থাকবো তত ঝগড়া হবে। এই মেয়ে কোথা থেকে উঠে আসে আল্লাহ জানে। দাদি ঠিকই বলেছে, এই মেয়ের থেকে দূরে থাকতে হবে। এই কথা শোনার পর হুমায়রার মাথা গরম হয়ে যায়। রাহুল গাড়িতে ওঠার জন্য দরজা খুলতেই হুমায়রা গিয়ে কলার চেপে ধরে। রাহুল থতমত খেয়ে যায়। হুমায়রা রাহুলের কলারে টান দিয়ে বলে, এই জমিদারের বেটা, সমস্যা কি তোর? হ্যাঁ, দাদি দাদি করবি না আমার সামনে, একদম বলে দিলাম। ওই ফকিন্নির জন্য আজ এত কিছু হচ্ছে। আমি গ্রামের মেয়ে দেখে কোনো সম্মান নাই নাকি? হ্যাঁ, ফিহার ফ্রেন্ড হওয়ার শর্তে কতবার আপনার বাসায় গিয়েছি। হ্যাঁ, সব সময় আমাকে গ্রামের খ্যাত ফকিন্নি বলে অপমান করে। গ্রামের মেয়েরা বাজে হয় নাকি? এতদিন দাদি এসব বলতো দেখে রাগ হতাম, কিন্তু আজ মনে হচ্ছে দাদি ঠিকই বলেছে। জাদুকারী মাইয়া একটা। আমাকে জাদু করে নিজের করতে চাও, তাই না? সেই জন্য যেখানেই যাই সেখানেই তোমার দেখা পাই। হুমায়রা থতমত খেয়ে যায়। সে রাহুলকে পটাতে চাচ্ছে নাকি? হুমায়রা চোখ বড় বড় করে বলে, মিস্টার চৌধুরী, মুখ সামলে কথা বলুন। আপনার বাড়ির পুরুষ জাত, এমনকি মহিলা জাতও খারাপ। আপনারা সবাই খারাপ, তার মানে এই না যে আমিও খারাপ। আমি যদি খারাপও হই তাতে আমি বুঝবো। আমি খারাপ হলে এতদিন আপনাদের সম্মান মাটির সাথে মিশিয়ে দিতাম। আপনার দাদি কতটা নোংরা সেটা আপনার ধারণার বাইরে। দেখ, তোকে কিন্তু খুন করব আমি। আজ অফিসে যাচ্ছিলাম বেশ কিছুদিন পর, কিন্তু রাস্তায় এমন পাগলের দেখা পাবো জানলে কখনো আসতাম না। ধর, টাকা রাখ, কিছু কিনে খেয়ে নিস। রাহুল হুমায়রার হাতে 2টা 1000 টাকার নোট ধরিয়ে দিয়ে চলে যায়। রাগে হুমায়রা না পারছে কিছু করতে, না পারছে সহ্য করতে। টাকা দুমড়ে মুচড়ে ফেলে দিতে গিয়েও দেয় না। টাকার দিকে তাকিয়ে মনে মনে বলে, থাক, তোর ওপর রাগ দেখাবো না। আমাকে ফকিরের মতো টাকা দিল, এটার প্রতিশোধ আমি একদিন নিব। গরিব বলে সব সহ্য করবো নাকি? এই মুহূর্তে আমার কাছে টাকা কম দেখে তোকে আর ফেললাম না। যা, তোকে দিয়ে অপমান করার জিনিস খাবো। অপমান করার জিনিস বুঝিস নাই, তাই না? বড়লোক মানুষ যা খায় না, তোকে দিয়ে সেসব কিনে খাবো। হুমায়রা কথাটা নিজে বললেও তার কেমন জানি লাগছে। এটা আবার কি কথা মনে মনে বলল সে, সেটাই ভাবছে। রাস্তায় এ সময় কোনো গাড়ি পাচ্ছে না সে। রাগে হাঁটতে হাঁটতে ভার্সিটিতে চলে যায়। প্রথম ক্লাসে স্যারের হাতে বকা খায় দেরিতে ভার্সিটিতে আসার জন্য। সব দোষ রাহুলের ভেবে হুমায়রা বিড়বিড় করতে করতে বলে, সব দোষ ওই আবালের, ওর জন্য সব হলো। যদি রাস্তায় দেখা না হতো তাহলে এত কিছু হতো না। এই পাগলের সাথে কেন যে আমার দেখা হয় আল্লাহ জানে। শালা বাদুর চৌধুরী আমার আজকের দিনটা মাটি ঘরে দিল। হে, তোমার নাম কি? সেই কখন থেকে দেখছি এখানে দাঁড়িয়ে বিড়বিড় করছো। আরে ওকে, কোন ডিপার্টমেন্টে তুমি? ভার্সিটি থেকে বেরিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই সাদিকের সাথে চোখাচোখি হয়ে যায়। সাদিকের আজাইরা প্রশ্নে হুমায়রা বিরক্ত হয়। ছেলেটা তাকে চিনে, তবুও ঢং ধরে কথা বলছে। বিরক্তিতে চোখ মুখ কুচকে বলে, হুমায়রা জান্নাত, 3য় বর্ষ, ইংরেজি ডিপার্টমেন্ট। আর কিছু? দেশের বাড়ি নওগাঁ, জন্মসূত্রে
ছোট থেকে এখানে থাকি, বিবাহিত, একটা বাচ্চা আছে। আমাকে তো আগে থেকেই চেনেন, তাহলে এত নাটক কিসের? এছাড়া বলার মতো আর কিছু পেলাম না। বাই।